আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমি মোহাম্মদ সাজ্জাদ। সকলকে সাজ্জাদ মেথড লার্নিং এ স্বাগতম। আজকে আমরা এসএসসি রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার দৃষ্টিতে এসএসসি রসায়ন বইয়ের যে কয়টা অধ্যায় আছে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো পর্যায় সারণী, মানে পেরিওডিক টেবিল, অধ্যায় 4, চ্যাপ্টার নাম্বার 4। এই অধ্যায়ে যে পরিমাণ বেসিক দেওয়া আছে এগুলা একজন স্টুডেন্ট হিসেবে তুমি কখনোই স্কিপ করতে পারো না। এখন এই অধ্যায়টা ভালোভাবে বোঝার জন্য তোমাকে একটু ঠান্ডা মস্তিষ্কে ভাবতে হবে। এই অধ্যায়ে এমন কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো পরীক্ষায় বারংবার আসে, আর যেহেতু পরীক্ষা এগুলো বারংবার আসতেছে তাহলে এই সকল বিষয় সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকতে হবে। আমি এই অধ্যায়ে কিছু কিওয়ার্ডস তোমার মাঝে লিখে রাখছি, বোর্ডের মাঝে লিখে রাখছি। এই অধ্যায় সম্পর্কে যদি তোমাকে আমি একটু বলতে চাই তাহলে একটু বলবো, ধরো যে জিনিসটা করতে তোমার ভালো লাগে সেই জিনিসটা কিন্তু আমরা বারবার করি। যেহেতু তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, রসায়নের প্রতি তোমার একটা ভালোবাসা জাগ্রত করতে হবে। এই যে ধরো এরকম হয় না যে রসায়নের একটা সংস্থা আছে ইউপ্যাক, এই জায়গা থেকে প্রতি বছরে নোবেল পুরস্কার দেওয়া হয় রসায়নবিদদের। এমনও হতে পারে আমাদের মাঝে তুমি যে রসায়নে তুমি নোবেল পুরস্কার পেতে পারো। এই জন্য তোমাকে কি করতে হবে, রসায়নে আবিষ্কৃত জিনিসগুলো সম্পর্কে তোমার একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে, এবং এগুলার পর যে জিনিসটা আবিষ্কৃত হয় না, অনাবিষ্কৃত জিনিসগুলা তোমাকে কি করতে হবে, আবিষ্কার করতে হবে। আমাদের মাঝে এরকম কেউ হতে পারে, রসায়নবিদ হতে পারে। এই কারণে রসায়নের প্রতি তোমার ভালোবাসাটা জাগ্রত করতে হবে। তাহলে চলো আজকে আমরা শুরু করি। আজকে পর্যায় সারণী অধ্যায়ে যে কিছু কিওয়ার্ডস বা মেইন টপিক গুলো আমি লিখে রাখছি, এদের মাঝে আমাদের পড়তে হবে পটভূমি, পর্যায় সারণীর পটভূমি পড়তে হবে। মানে এই যে পর্যায় সারণীটা তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো দেখবে এটা একটা চার্ট বা তালিকা, কিন্তু এই চার্ট বা তালিকাটা তৈরি করার জন্য বিজ্ঞানীদের যে কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে সেগুলো তোমার আর আমার ধারণার বাইরে, কিন্তু আমরা একটা চার্ট দেখে শেষ দিয়ে দিই। তারপরে ধরো পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমাকে পড়তে হবে। বিভিন্ন পর্যায় সূত্র, মানে আমাদের পর্যায় সারণীতে বিভিন্ন বিজ্ঞানীদের যে একটা অবদান আছে, কন্ট্রিবিউশন আছে, তাদের অবদানের কারণে আমরা কিছু পর্যায় সূত্র পাইছি, সেগুলো নিয়ে আলোচনা করবো। এর মাঝে কি আছে, ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র পড়তে হবে। তারপর পড়তে হবে পর্যায় সারণীর ভিত্তি। ভিত্তি কি, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয়। পর্যায়ভিত্তিক ধর্মের মাঝে পড়তে হবে। মৌলসমূহের বিশ্লেষণের মাঝে আমরা কি পড়বো, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান্তর মৌল এটা জানতে হবে। মুদ্রা ধাতুটা জানতে হবে, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস। এইগুলা টপিক সম্পর্কে আমরা বেসিক আজকে একটু আলোচনা করবো, বেসিক কনসেপ্টে আলোচনা করবো। তাহলে প্রথমে যদি আমি পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মাঝে একটু আসি, পর্যায় সারণীর পটভূমির মাঝে যদি একটু আসি, তোমাদের অবশ্যই একজন বিজ্ঞানীর নাম মাথায় রাখতে হবে, তার নাম কি, ল্যাভোইশিয়ে। ল্যাভোইশিয়ে এই ল্যাভোইশিয়ে সাধারণত 1789 সালে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এদেরকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করে। কিসের উপর ভিত্তি করে, ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করেন কে, ল্যাভোইশিয়ে। এই 1789 সালে ল্যাভোইশিয়ে যখন মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করেন তখন তিনি 33টি মৌল নিয়ে একটা চার্ট প্রদান করেন। সর্বপ্রথম একটা চার্ট প্রদান করেন 33টি মৌল নিয়ে। তাহলে এমসিকিউ এর জন্য তোমার কিন্তু গুরুত্বপূর্ণ যে মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করেন কে, এই যেটুকু তোমার জানতে হবে, কে, ল্যাভোইশিয়ে। কত সালে, 1789 সালে। কতটি মৌল নিয়ে তিনি একটা চার্ট তৈরি করেন, 33টি মৌল নিয়ে একটা চার্ট তৈরি করেন। এই ল্যাভোইশিয়ে যে মৌলগুলার কথা বলেন, তিনি বলেন যে পর্যায় সারণীর যে মৌলিক পদার্থগুলো আছে যেগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এরকম 33টি মৌলকে তিনি বিশ্লেষণ করে ধাতু এবং অধাতুতে বিভক্ত করেন। এদের মাঝে কি কি ছিল, ধরো হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল, সালফার ছিল, ফসফরাস ছিল, এইগুলা ছিল আর কি। মার্কারি, ধরো আমাদের ছিল নাইট্রোজেন, তারপরে ধরো হাইড্রোজেন, তারপরে ধরো হলো সালফার, ফসফরাস, ধরো মার্কারি, এই যে মার্কারি, এগুলা ছিল, ঠিক আছে। আবার ধরো জিঙ্ক ছিল। এই মৌলগুলাকে সে ধাতু এবং অধাতুতে বিভক্ত করে। এখন যে মৌলগুলা লিখলাম এগুলা তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন অধ্যায় আলোচনা করেছে প্রতীক সংকেত যোজনী। আমার এই বিষয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তুমি পারলে সেটা আমার চ্যানেলে ঢুকে দেখে নিও। তাহলে এই মৌলগুলো নিয়ে ল্যাভোইশিয়ে সর্বপ্রথম মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করেন কত সালে, 1789 সালে।
ঠিক এর অনেক বছর পরে 1829 সালে আমরা ডুবে রায়নারের নাম শুনছি। এই নামটা তোমাকে মাথায় রাখতেই হবে, ডুবে রায়নার। ডুবে রায়নার, যে ডুবে রায়নার সাধারণত পর্যায় সারণীর 3টি করে মৌলকে যখন বিশ্লেষণ করে তখন দেখেন এই 3টি মৌলের মাঝে একটা মনে করো একটা অনুরূপ একটা ধর্ম প্রকাশ করেন। তেমন কি হতে পারে, এই ডুবে রায়নার 3টি করে মৌলকে বিশ্লেষণ করে বলেন সে যখন সূত্রটা আবিষ্কার করেন তাকে ত্রয়ী সূত্র বলা হয়। এটা আমি তোমার এই জায়গায় যে আলোচনা করবো, তবে একটু মাথায় রাখতে হবে যে 1829 সালে বিজ্ঞানী ডুবে রায়নার একটু সূত্র আবিষ্কার করেন তাকে তার নাম অনুসারে ডুবে রায়নারের ত্রয়ী সূত্র বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জ্ঞানমূলক এটা এসে থাকে। ত্রয়ী বলতে 3 বোঝাচ্ছে। 3টি করে মৌলকে যখন উনি পারমাণবিক ভর সংখ্যার অনুসারে সাজায় তখন দেখে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড়ের সমান বা তার কাছাকাছি। এগুলাকে ডুবে রায়নারের ত্রয়ী মৌল বলা হয়ে থাকে। আবার ধরো ঠিক তার কিছু বছর পরে 1864 সালে জন নিউল্যান্ড, বিজ্ঞানীর নাম কি? জন নিউল্যান্ড। জন নিউল্যান্ড একটা সূত্র আবিষ্কার করেন যাকে তার নাম অনুসারে অষ্টক সূত্র বলা হয়ে থাকে। অষ্টক সূত্র বা অক্টেট অফ ল বলা হয়ে থাকে। জন নিউল্যান্ডের অক্টেট অফ লর মাঝে তিনি বলেন যে পর্যায় সারণীর মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজানো হয় তাহলে প্রথম মৌলের সাথে যে কোনো একটি মৌলের ধর্মের মিল পাওয়া যায়, একে অক্টেট অফ ল বলা হয়ে থাকে। যদি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হয় তাহলে প্রথম মৌলের সাথে যে কোনো একটি মৌলে, মানে 8টি মৌলকে যদি পরপর পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, প্রথম মৌলের সাথে যে কোনো একটা মৌলের রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্মে একটা মিল পাওয়া যায়, একে নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব বা অষ্টক সূত্র বলা হয় বা অক্টেট অফ ল বলা হয়। ঠিক তার 5 বছর পর অর্থাৎ 1869 সালে আমরা মেন্ডেলিফের নাম শুনছি। মেন্ডেলিফ ও জার্মান বিজ্ঞানী ছিল লুথার মেয়ার। পর্যায় সারণী সম্পর্কে, দুইজন বিজ্ঞানী পর্যায় সারণী সম্পর্কে একটা সূত্র আবিষ্কার করেন যাকে পর্যায় সূত্র বলা হয়ে থাকে। প্রথমে তারা যে সূত্রটা আবিষ্কার করেন তখন তারা বলছিল মৌলসমূহকে পারমাণবিক ভর অনুসারে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন এই যে লোথার মেয়ার আর হলো আমাদের মেন্ডেলিফ আবিষ্কার করেন কত সালে? 1869 সালে। কে আবিষ্কার করেন? মেন্ডেলিফ ও জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার। আর 1864 সালে জন নিউল্যান্ড কি সূত্র আবিষ্কার করেন? অষ্টক সূত্র আবিষ্কার করেন। এ পর্যন্ত তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে বা বুঝতে হবে। দেখো, এরপরে যদি আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মাঝে একটু আসি, তোমাদের বইয়ে সুন্দরভাবে এক জায়গায় লেখা আছে পর্যায় সারণীর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। যেমন ধরো তুমি যদি তোমাদের রসায়ন বইটা একটু খুলো, দেখবা পর্যায় সারণী পর্যায়টা এইরকম, পর্যায় সারণীটা এইরকম একটা চার্ট। এই চার্টের মাঝে কি দেওয়া আছে? এরকম ভাবে খাড়া বা উলম্ব যেগুলো আছে এগুলো হলো আমাদের গ্রোথ, আর এইভাবে যেগুলো আছে এগুলোকে আমাদের কি বলা হয়? পর্যায় বলা হয়ে থাকে। তুমি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবা যে পর্যায় সারণীতে আমাদের সাধারণত আটটা পর্যায় আছে এবং কি 18তম গ্রুপ পর্যন্ত বিস্তৃত থাকে। এই পর্যায় সারণীতে আমাদের পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে। কয়টি পর্যায় আছে? 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ আছে। আবার তুমি দেখবা প্রতিটি পর্যায়ে গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত থাকে। যে এরকম ভাবে যেগুলো এগুলো আমাদের হলো গ্রুপ, আর এরকম ভাবে যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের পর্যায়। তার মানে এটা হলো আমাদের পর্যায় আর এটা হলো আমাদের কি? গ্রুপ বা আনুভূমিক সারি। এখন এই গ্রুপ আছে আমাদের কয়টা? 18টা। আর পর্যায় আছে আমাদের কয়টা? 7টা। পর্যায় সারণীর ক্ষেত্রে দেখবো 1 নাম্বার গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত বিস্তৃত এবং প্রতিটি গ্রুপে নির্দিষ্ট সংখ্যক পরমাণু গুলো অবস্থান করে। পর্যায় সারণীর নিচে দেখবা এরকম ভাবে দুইটা সারি দেওয়া আছে যাদেরকে ল্যান্থেনাইট বা অ্যাক্টিনাইট সারি বলা হয়ে থাকে।
এখন তুমি বলতে পারো গ্রুপ একে আমাদের 7টি মৌল থাকে, গ্রুপ 2 এ আমাদের 6টি মৌল থাকে, গ্রুপ 3 এ 32টি মৌল থাকে, গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল আছে। আবার ধরো গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত 6টি করে মৌল অবস্থান করে। আবার গ্রুপ 18 তে আমাদের মোট মৌল আছে কয়টি? 7টি, যাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা আমাদের অভিজাত গ্যাস বলা হয়ে থাকে। এখন প্রত্যেকটি গ্রুপের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, পর্যায় সারণী গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। 1 নং গ্রুপে যেগুলো থাকে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। 2 নং গ্রুপে মৃৎ ক্ষার ধাতু, 3 থেকে 12 পর্যন্ত অবস্থান্তর মৌল। 16 নং গ্রুপে সাধারণত চালক যে মৌলগুলো অবস্থান করে। 11 নং গ্রুপে আমাদের মুদ্রা ধাতু অবস্থান করে। আবার 17 নং গ্রুপে হ্যালোজেন মৌল এবং 18 নং গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান করে। এখন এই যে পর্যায় সারণী বৈশিষ্ট্যটা তুমি একটু দেখলে হয়তো পরীক্ষা আসলে লিখতে পারবে। এখন আমরা যদি বিভিন্ন পর্যায় সূত্রের মাঝে আসি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক যে পর্যায় সূত্র। এখন বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা পর্যায় সারণী পাইছি, সেই সারণীর মাঝে কিছু সূত্র আছে। যেমন আমরা বলতে পারি, প্রথমে যদি তোমাকে আমি বলি ত্রয়ী সূত্র। কি সূত্র? ত্রয়ী সূত্র। এটা কে আবিষ্কার করেন? ত্রয়ী সূত্র আবিষ্কার করেন কে? ডুবে রায়। কে আবিষ্কার করেন? ডুবে রায়। যে ডুবে রায় কত সালে? আমরা জানি 1829 সালে। 1829 সালে ডুবে রায় যে সূত্রটা আবিষ্কার করেন তাকে ত্রয়ী সূত্র বলা হয়। ডুবে রায় কি বলেন? যে পর্যায় সারণীর একই পর্যায়ে যে কোনো 3টি মৌলকে যদি পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজানো হয়, তাহলে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড় দ্বিতীয় মৌলের ভর সংখ্যার গড়ের সমান বা তার কাছাকাছি। এটার মানে কি? এটা একটু বোঝার চেষ্টা করো। যেমন পর্যায় সারণীর 1 নং গ্রুপের মৌল যদি আমরা ধরো লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামকে কল্পনা করি, লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামকে। এখন এই যে 1 নং গ্রুপের যে মৌলটা, আমরা জানি লিথিয়ামের পারমাণবিক ভর হলো কত? 7, পটাশিয়ামের কত? 39। এখন এই দুইটা যোগ করে গড় করলে যে মানটা আসবে তা দ্বিতীয় মৌলের গড়ের সমান বা তার কাছে। গড়ে মানে কি? এভারেজ। যেমন ধরো আমি যদি 7 যোগ 39 করি, তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে? 23। দেখা যায় সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা কত? 23। এটা হলো ধ্রুবীয় আয়নের ত্রয়ী মৌল বলা হয়ে থাকে। ধ্রুবীয় আয়নের ত্রয়ী মৌল সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আবার তুমি ধরতে পারো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা ধরতে পারো। যেমন ধরো আমি যদি লিখি ক্লোরিন, আবার যদি ধরো ব্রোমিন, আবার ধরতে পারো আয়োডিন, দেখা যায় ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা হলো আমাদের 35.5, আর আয়োডিনের হলো আমাদের 127। এই দুইটা যোগ যদি করি আমি, যে এরকম ভাবে যে ধরো 35.5, আর এটা আমি একটু এইদিকে সরিয়ে লিখলাম, সরি, ধরো ব্রোমিন লিখলাম হলো 35.5 যোগ হলো 127, 2 দ্বারা ভাগ করলে দেখবা মোটামুটি ভাবে আমাদের আসতেছে 81.12। এটাকে আমরা সাধারণত ব্রোমিনের ভরটা আমাদের ধরা হয়েছে কত? 80 ধরা হয়েছে। কত ধরা হয়েছে? 80। ডুবে রেনার এই কথাটাই বলে গেছে যে পর্যায় সারণীর যে কোনো 3টি মৌলকে তাদের পারমাণবিক ভর সংখ্যার গড় অনুসারে সাজানো হলে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের কাছাকাছি বা সমান, মানে এভারেজ। এইটাই। এখন দেখো এই ত্রয়ী সূত্রটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। তুমি যে কোনো একটা প্রশ্ন খুলে দেখবা, বোর্ডের প্রশ্ন হোক, দেখবা ক নাম্বারে লেখা আছে ত্রয়ী সূত্রটি লেখো। ডুবে রানের ত্রয়ী সূত্র লেখো। কত সালে আবিষ্কার করে? 1829 সালে। ডুবে রানের ত্রয়ী মূল আরো অনেকগুলো আছে, এদের মাঝে ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আবার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি। তাহলে ডুবে রানের ত্রয়ী সূত্রটা তুমি পারবা? মনে হয় পারবা। হ্যাঁ, এখন দেখো আমরা যদি পরে অষ্টক সূত্রের মাঝে আসি, অষ্টক সূত্রটা আবিষ্কার করে, তোমরা হয়তো নাম শুনছো যে জন নিউল্যান্ড নামক একজন বিজ্ঞানী ছিল। জন নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করেন। এটা একটু পরিষ্কার করে দিলাম। এই জন নিউল্যান্ড বলেন 1800 কত সালে? 64 সালে। যে জন নিউল্যান্ড নামটা একটু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় আসে বারবার যে অষ্টক সূত্রের আবিষ্কারক কে? জন নিউল্যান্ড। কত সালে? 1864 সালে। 1864 সালে পর্যায় সারণী সম্পর্কে জন নিউল্যান্ড একটা সূত্র আবিষ্কার করেন, যাকে বলা হয় অষ্টক সূত্র বা অক্টেট অফ ল বলা হয়। অষ্টক সূত্র বলা হয়।
এখন এই যে যে টপিকগুলো লিখছি এগুলো নিয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল ভাবে একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তারপরে বলি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। কোন বিষয়ে টিউটোরিয়াল দিলে তোমার জন্য ভালো হয় সেই বিষয়ে আমাকে অবশ্যই ভিডিও নিচে লিখবা। দেখো তাহলে আমরা পরে আসি যে জন নিউল্যান্ড 1864 সালে অষ্টক সূত্র আবিষ্কার করেন। এখন এই যে অষ্টক সূত্রটা আবিষ্কার করেন, অষ্টক সূত্রটা কি ছিল? উনি বলছিলেন মৌলসমূহকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হলে, দেখো কথাটা কি, মৌলসমূহকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হলে তবে যে কোনো একটি মৌলের ধর্মের সাথে অষ্টম মৌলের ধর্মের একটা মিল পাওয়া যায়, এটাকে বলে অষ্টক সূত্র। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি লিখবো আমরা? মৌলসমূহকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমে সাজানো হলে যে কোনো একটি মৌলের ধর্মের সাথে অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়, একে অক্টেট অফ ল অথবা নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়ে থাকে। এখন পর্যায় ভিত্তিক যেটা আছে আবার গ্রুপ ভিত্তিক যেটা আছে, এদের মাঝে যে কোনো 8টি মৌলকে যদি সাজানো হয় এদের যে কোনো একটি মৌলের ধর্মের সাথে অষ্টম মৌলের ধর্মের একটা মিল পাওয়া যায়, একে অষ্টক সূত্র বলা হয়ে থাকে। তাহলে আমরা ডুবেরানের ত্রয়ী সূত্র অষ্টক সূত্র সম্পর্কে একটু জানলাম। এর পরবর্তীতে তোমাকে যেটা জানতে হবে সেটা হলো মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের কি সূত্র? পর্যায় সূত্র। পর্যায় সূত্রটা জানার আগে তোমাকে একজন বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, সেটা হলো হেনরি মোসলে। হ্যাঁ, হেনরি মোসলে। ধরো লিখলাম আমি হেনরি মোসলে। সালটা একটু মাথায় রাখতে হবে, কত সালে? 1913 সালে। তিনি কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন ইলেকট্রন সংখ্যা আবিষ্কার করেন। হেনরি মোসলে 1913 সালে কি আবিষ্কার করেন? ইলেকট্রন সংখ্যা আবিষ্কার করেন। এই যে মেন্ডেলিভ যে পর্যায় সূত্রটা আবিষ্কার করেন সেটা সে জায়গায় মেন্ডেলিভ সাধারণত ওই যে আমরা বলছিলাম ল্যাব বসিয়ে 33টি মৌলের একটা চার্ট প্রদান করেন। পরবর্তীতে মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটা থাকে সে 33টি মৌল থেকে 63টি মৌল নিয়ে মানে বৃদ্ধি করে 63টি মৌল সহকারে একটা চার্ট প্রকাশ করেন, যা মেন্ডেলিভের পর্যায় সারণী নামে পরিচিত। মেন্ডেলিভ, এই যে মেন্ডেলিভ যে নামটা শুনতেছি আমরা, মেন্ডেলিভ, ডিমিত্রি মেন্ডেলিভ, এই যে মেন্ডেলিভ 1869 সালে অর্থাৎ নিউল্যান্ডের অষ্টক সূত্রের পর 5 বছর 1869 সালে একটা সূত্র আবিষ্কার তাকে পর্যায় সূত্র বলে। সেই পর্যায় সূত্রে নিয়ে মেন্ডেলিভ কি বলেন মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর সংখ্যার ক্রমানুসারে সাজালে, মানে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজালে এদের ভৌত রাসায়নিক ধর্মের একটা কি ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। তিনি বলেন মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি আবারও বলি যে মেন্ডেলিভ বলেন মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর সংখ্যার ক্রমানুসারে সাজানো হলে এদের ভৌত রাসায়নিক ধর্মের ক্রমান্বয়ে কি হয়? পরিবর্তিত হয়। এটাই মেন্ডেলিভের পর্যায় সূত্র ছিল। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সূত্রের মাঝে একটু পার্থক্য দেখা যায়, মানে একটু ভুল দেখা যায়। ভুল বলবো না আমি, যেটি ওদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা রসায়ন বা এগুলা সম্পর্কে জানতে পারছি, এটা ভুল বলবো না, ধরো একটু মিস্টেক বলতে পারো। যে এরকম একটা কিরকম দেখা যায়, যেমন ধরো যে আমাদের যে পটাশিয়াম যে মৌলটা আছে, পটাশিয়ামের পারমাণবিক ভর সংখ্যা কত? 39। ধরো পটাশিয়ামের পারমাণবিক ভর সংখ্যা কত আমরা জানি? 39। আবার আর্গন যে মৌলটা আছে যে পর্যায় সারণীর 18তম গ্রুপে অবস্থান করে, এটা একটা নিষ্ক্রিয় মৌল, তার পারমাণবিক ভর সংখ্যা কত আমরা জানি? 40। দেখা যায় কি মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে যে পারমাণবিক ভর সংখ্যা অনুসারে যদি সাজানো হয় তাহলে পটাশিয়ামের অবস্থান দিতে হয় আর্গনের কাছে, আর আর্গনের অবস্থান দিতে হয় কার কাছে? পটাশিয়ামের কাছে। কেন? কারণ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কম আর আর্গনের পারমাণবিক ভর সংখ্যা বেশি, 39 আর 40। কিন্তু পটাশিয়াম তো একটা ক্ষার ধাতু, ও তো নিষ্ক্রিয় গ্যাসের সাথে অংশগ্রহণ করবে না। আবার আর্গন তো একটা নিষ্ক্রিয় মৌল, ও তো ক্ষার ধাতু না। তখন এদের পর্যায় সারণীর মাঝে একটু বিশৃঙ্খলতা দেখা দেয়। তখন পরবর্তীতে যখন হেনরি মোসলে 1913 সালে ইলেকট্রন সংখ্যা আবিষ্কার করেন, মানে পারমাণবিক সংখ্যা, এটা অ্যাকচুয়ালি হবে কি পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত সালে? 1913 সালে। কোন বিজ্ঞানী? হেনরি মোসলে আবিষ্কার করেন। তখন পর্যায় সারণীর এই সূত্রটার মাঝে একটু সংশোধন করা হয়। কি রকম? যে মেন্ডেলিভ যে জায়গায় পারমাণবিক ভরের কথা বলছিল ওই জায়গায় পারমাণবিক সংখ্যাটা নিয়ে আসতে হয়। পারমাণবিক ভরের কথা বলে আরেকটু সমস্যা দেখা যায়, যেমন তোমরা ধরো টেলুরিয়াম নামক একটা মৌলের নাম শুনছো, টেলুরিয়াম। আবার আয়োডিন নামক একটা মৌল আছে। টেলুরিয়াম যে মৌলটা আছে তার সাধারণত ভর হয় 128,
এটা হলো 128, আর আয়োডিন হলো 127। তাহলে পারমাণবিক ভর সংখ্যা অনুসারে যদি সাজায় তাহলে আয়োডিনের অবস্থান দিতে হয় টেলুরিয়ামের জায়গায়, টেলুরিয়ামের জায়গায় দিতে হয় আয়োডিনের জায়গায়। এই যে কিন্তু আয়োডিনটা একটা হ্যালোজেন মৌল, এই কারণে এদের মাঝে একটা বিশৃঙ্খলতা দেখা যায় পর্যায় সারণীতে। এই বিশৃঙ্খলতা দূর করার জন্য হেনরি মুসলে যখন 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন তখন পর্যায় সারণীর সূত্রটা একটু সংশোধন করা হয়। কিভাবে? বলা হয় মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজানো হলে, অর্থাৎ মেন্ডেলিভ যে প্রথমে বলছিল পারমাণবিক ভর সংখ্যা, সেই জায়গায় এখন পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজানো হলে এদের ভৌত ও রাসায়নিক দ্রব্য পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। তখন দেখা যায় কি যার যে জায়গায় অবস্থান পাওয়ার কথা সে ওই জায়গায় অবস্থান পায়। কিরকম? তুমি জানো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19, আর্গনের পারমাণবিক সংখ্যা তুমি জানো 18, তাহলে 18 আগে অবস্থান করবে, 19 পরে অবস্থান করবে, সেরকম ভাবে দেওয়া হয়েছে। আবার ধরো টেলুরিয়াম যেটা আছে এটার পারমাণবিক সংখ্যা হলো আমাদের 52, আর আয়োডিনের পারমাণবিক সংখ্যা আমাদের 53। তখন দেখা যায় টেলুরিয়াম আগে অবস্থান করে, আয়োডিন পরে অবস্থান করে। বুঝতে পারছো? তাহলে আমাদের পরীক্ষায় যদি কখনো এরকম আসে পর্যায় সূত্র লেখো, তাহলে তুমি পূর্বের সনাতন সূত্রটাও দিতে পারো, অথবা পরবর্তীতে যে আধুনিক সূত্রটা আবিষ্কার হলো এটা দিলে হবে, যে কোনো একটা দিলে হবে। সনাতন সূত্রটা কি ছিল? যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর সংখ্যার ক্রমানুসারে সাজানো হলে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আর সনাতন সূত্রের পরে যেটা আবিষ্কার হয় 1913 সালে মোসলের পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার পর যদি আসে আধুনিক সূত্রটা কি হবে? মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজানো হলে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে ক্রমান্বয়ে পরিবর্তিত হয় অথবা আবর্তিত হয়। এবং পরীক্ষায় যদি তোমাকে স্পেসিফিক ভাবে বলে দেয় সনাতন সূত্রটি লেখো, তাহলে সনাতন সূত্রই দিতে হবে পারমাণবিক ভর সংখ্যা নিয়ে। আর যদি আধুনিক সূত্রের কথা বলে তাহলে আধুনিক সূত্রই দিতে হবে পারমাণবিক সংখ্যা নিয়ে। বুঝতে পারছো? এরপর যদি আমরা একটু পর্যায় সারণী ভিত্তির মাঝে যাই, তোমাকে মাথায় রাখতে হবে পর্যায় সারণী সম্পর্কে বা রসায়ন সম্পর্কে তোমাকে পড়তে হলে কিছু বিষয় তোমাকে জানতেই হবে। এদের মাঝে একটা হলো মৌলসমূহের নাম, মৌলসমূহের পারমাণবিক সংখ্যা, এদের ভর সংখ্যা। এখন আমাকে অনেক স্টুডেন্ট, আমার অনেক ছাত্র আমাকে জিজ্ঞাসা করে যে স্যার পর্যায় সারণীর যে মৌলগুলো আছে 118টা মৌল, এদের মাঝে আমি কয়টা মৌল মুখস্থ করবো? আমি তো স্যার 30টা পর্যন্ত পারি। আমি বলবো 30টা পর্যন্ত পারলে পরীক্ষায় আসে, তবে তোমার 50টা মুখস্থ রাখা ভালো। কমপক্ষে কয়টা? 50টা মৌল নাম, 50টা মৌলের নাম, তাদের হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, আর হলো পারমাণবিক ভর। এই তিনটা জিনিস তোমাকে রাখতে হবে, অর্থাৎ 50টা মৌল সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে। এখন পর্যায় সারণীর মূল ভিত্তি বলতে মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসকে বোঝায়। এটার জন্য আমি ইন্ডিভিজুয়াল ভাবে তোমাদের একটা টিউটোরিয়াল দিব যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে অবস্থান নির্ণয় করতে হয়। আমরা আজকে একটু আলোচনা করি। সেটা হলো ধরো পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এদের সাধারণত 4টা ব্লকে ভাগ করা হয়েছে। একটা ব্লকভুক্ত মৌল হলো এস, একটা পি, একটা ডি আর একটা এফ। অর্থাৎ তোমাকে যদি কখনো প্রশ্ন করো এস ব্লক মৌল কাকে বলে, তুমি বলবা যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাকে এস ব্লক মৌল বলে। অনুরূপ ভাবে পি অরবিটালে প্রবেশ করলে তাকে পি ব্লক মৌল বলে, ডি অরবিটালে প্রবেশ করলে তাকে ডি ব্লক, এফ অরবিটালে প্রবেশ করলে তাকে এফ ব্লক মৌল বলে। দেখা যায় পর্যায় সারণীর গ্রুপ 1 আর 2 এর যে মৌলগুলো আছে সেগুলো এস ব্লকভুক্ত মৌল, অর্থাৎ ক্ষার ধাতু এবং বৃক্ষক ধাতুগুলো এস ব্লকভুক্ত হয়ে থাকে। এই যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসকে কেন পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়েছে? কারণ এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি আমি সবাই জানতে পারি মৌলটার অবস্থান পর্যায় সারণীতে কোথায়, মৌলটা কি রকম, মৌলটার ধর্ম কি রকম, মৌলটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি রকম, এই সমগ্র কিছু আমরা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে যখন অবস্থানটা নির্ণয় করি পর্যায় সারণীতে, তখন আমরা বলে দিতে পারি যে মৌলটা ক্ষার ধাতু না অবস্থান ধাতু নাকি হ্যালোজেন মৌল নাকি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, এগুলো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝতে পারি। এখন ইলেকট্রন বিন্যাস করার জন্য তোমাদের তোমরা যখন অষ্টম শ্রেণীতে পড়ছো তখন ইলেকট্রন বিন্যাসটা আমরা পর্যায়ে ক্ষেত্রে এরকম ভাবে করছি 2 8 1 অথবা 2 8 2 2 8 3।
এই পর্যায়ের ক্ষেত্রে সাধারণত এরকম ভাবে আমি ইলেকট্রোবিন্যাসগুলো করছি, কিন্তু আমাদের দশম শ্রেণীর সিলেবাসে যতটুকু যেভাবে আলোচনা করেছি আমরা সেভাবেই বলবো। আলোচনাটার ক্ষেত্রে তোমরা জানো যে ইলেকট্রোবিন্যাস করার ক্ষেত্রে এরকম একটা চার্ট দেওয়া আছে, যেমন প্রথম শক্তি স্তর 1s, এটাকে একটা ভাবে ভাগ করা যায়। এর জন্য আরো অনেক কথা আছে, সেগুলো আমরা আলাদা একটা টিউটোরিয়ালে আমি তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। এন এর মান 1, এটাকে একটা স্তরে ভাগ করা যায়, সেটা 1s, এস থেকে শুরু হয়। এস বলতে এল এর মানের উপর নির্ভর করে। এল এর মান যখন 0 হয় সেটা এস অরবিটাল, এল সমান 1 হলে সেটা পি অরবিটাল, এল সমান 2 হলে সেটা ডি অরবিটাল, এল সমান 3 হলে সেটা এস অরবিটালকে নির্দেশ করে। আমি শিওর তোমরা এগুলো জানো, হ্যাঁ? তাহলে 1s। দ্বিতীয় শক্তি স্তরকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা 2s আর একটা 2p। তৃতীয় শক্তি স্তরের তিনটা ভাগে, একটা 3s, একটা 3p, আর একটা আমাদের সরি এই যে আমাদের 3p, আর একটা হবে আমাদের কি 3d। চতুর্থ শক্তি স্তর হলো 4s, এই যে 4p, ধরো হলো 4d, আমি এটা একটু পরিষ্কার করে দিচ্ছি, হ্যাঁ? 4d, আরেকটা কি হবে 4f, ধরো 4f। তারপরে ধরো 5s, এই যে 5p, 5d, আরেকটা হলো আমাদের 5f। ষষ্ঠ হলো 6s, 6p, 6d, 7s, 7p, 8s। এটা হলো ইলেকট্রোবিন্যাসের আমাদের একটা চার্ট বা সারণী। এখন যদি এগুলোকে আমি কাটতে শুরু করি, ধরো এইরকম ভাবে এটা তীরচিহ্ন এইদিকে দিলাম, এটাকে এইভাবে কাটলাম, এটাকে এইভাবে কাটতে শুরু করলাম, এটাকেও এইভাবে কেটে দিলাম, এটাকে এইভাবে কেটে দিলাম, আবার ধরো অনুরূপ ভাবে এটাকে এইভাবে কাটলাম। এরো চিহ্নের মুখগুলো একটু দেখো, তীর চিহ্নের মুখ এইটা এইদিকে, এটা এইদিকে কেটে দিলাম, তার মানে এই সাইড থেকে শুরু হয়েছে এইদিকে আসতেছে। এবং তার মানে ইলেকট্রোবিন্যাস করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম যে মৌলটা আছে যার ইলেকট্রোবিন্যাস করবো, ওই মৌলের যে ইলেকট্রন সংখ্যাটা, এটা প্রথমটা 1s এ প্রবেশ করতে হবে। এখন এই অরবিটাল গুলোতে ইলেকট্রনের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, অর্থাৎ ইলেকট্রন গুলো ইচ্ছা করলে যে কোনো সংখ্যক ইলেকট্রন বহন করতে পারে না। যেমন ধরো এস যে অরবিটাল আছে, এটা সর্বোচ্চ 2টা ইলেকট্রন যাইতে পারে, পি অরবিটালের সর্বোচ্চ আমাদের 6টা, ডি অরবিটালের সর্বোচ্চ আমাদের 10টা, এবং এফ অরবিটালে সর্বোচ্চ আমাদের 14টা ইলেকট্রন প্রবেশ করতে পারে। এর চেয়ে কম সংখ্যক প্রবেশ করতে পারবে, কিন্তু বেশি না। যারা এখন ধরো তোমাকে যদি আমি ক্যালসিয়ামের ইলেকট্রোবিন্যাস করতে বলি, তাহলে ক্যালসিয়ামের পারমিশন কত হবে 20। তাহলে আমি লিখতে পারি যে প্রথমে দিতে হবে কোথায় 1s এ, তার 1s, এস এ কর্ম সর্বোচ্চ কয়টা যাবে 2টা, তাহলে 18 ইলেকট্রন রয়ে গেছে। তারপরে ধরো 2s, এই যে 2s, তাহলে 2s এ তারপরে কয়টা দিব আমরা 2টা দিব। 2s এর পরে ইলেকট্রন কোথায় গেছে, এই যে 2p তে, তার মানে হলো 2p, 2p তে কয়টা যাবে, এই যে 6টা যাবে। ইলেকট্রন তো গুণাঙ্ক কয়টা হয়েছে কাউন্ট করো, 10টা হয়ে গেছে। 2p এর পরে ইলেকট্রন যাবে 3s এ, তাহলে আমি লিখি যে 3s, এসে যাবে 2টা, তারপর ইলেকট্রন যাবে কোথায় 3p তে, 3p তে যাবে 6টা, মানে 18টা ইলেকট্রন হয়ে গেছে। এবং 3p তে ইলেকট্রন যাওয়ার পর আমাদের 4s ইলেকট্রন গেছে, যে ধরো 4s, এসে দিতে হবে 2টা, এই হলো 20টা ইলেকট্রন। এখন কেন আমি 4s এ দিলাম আগে বা 3d তে দিলাম না, এটা নিয়ে আমি একটা কিছু লাভ করবো, সেটা হলো আহ্বান নীতি নিয়ে। n প্লাস এল নীতির আলোকে যার n এর মান, মানে n প্লাস এল এর মান কম, সেটা নিম্ন শক্তির অরবিটাল এবং ইলেকট্রন আগে সেই জায়গায় প্রবেশ করে। এখন দেখো এটা হলো ক্যালসিয়ামের শেষ শক্তি স্তর, আর শেষ শক্তি স্তরে আমাদের কয়টা ইলেকট্রন আছে 2টা। তার মানে আমরা বলতে পারি এটা 2s ব্লকের ক্ষেত্রে আমরা বলতে পারি কি এটা 2 নং গ্রুপের মৌল। তার মানে 2 নং গ্রুপের মৌলকে মিথ্যার ধাতু বলে, এটা আমরা এই জায়গায় এসে করার চেষ্টা করবো, হ্যাঁ? ইলেকট্রোবিন্যাসের মাধ্যমে সাধারণত মৌলের অবস্থান, প্রকৃতি, মৌলটা কি রকম, মৌলটার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো সকল বিষয়ে ধারণা প্রদান করা যায়। বিদায়ী ইলেকট্রোবিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়ে থাকে। যেমন আরেকটা যদি আমরা বলি, যেমন ধরো তুমি বললাম ধরো সোডিয়াম, পরিচিত একটি মৌল, পারমাণবিক সংখ্যা কত 11, তার মানে লিখবো 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ একটা, তার মানে এটা এক নং গ্রুপের মৌল। আবার অনেক স্টুডেন্টের মাঝে দেখা যায় কি ইলেকট্রোবিন্যাস করার পর এরকম ভাবে কমা দিয়ে দেয়। তোমাকে আমি বলবো কখনো ভুলে এই কমা গুলা ব্যবহার করবা না, তবে একটা শক্তি স্তর শেষ হওয়ার পর এদের মধ্যবর্তী একটু ফাঁকা জায়গা রাখবা, যাতে বোঝা যায় এটা একটা শক্তি স্তর আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, যেহেতু এদের শক্তির মাঝে একটা পার্থক্য থাকে। প্রথম শক্তি স্তরের চেয়ে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি, দ্বিতীয় হচ্ছে তৃতীয় শক্তি বেশি, অনুরূপভাবে তৃতীয় হচ্ছে চতুর্থ শক্তি বেশি। এই কারণে একটু গ্যাপ রেখে দেবো, গ্যাপ দিয়ে দিয়ে আমরা ইলেকট্রোবিন্যাস করার চেষ্টা করবো, হ্যাঁ? এখন ইলেকট্রোবিন্যাস সেটা বুঝতে পারছো না, একটু পরিষ্কার করি, হ্যাঁ? দেখো এরপর যদি আমরা পর্যায়ভিত্তিক ধর্মের মাঝে আসি, কি পর্যায়ভিত্তিক ধর্ম, ধরো আমি লিখলাম পর্যায়
ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্ম বলতে তোমাকে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে ধরো একটা পর্যায়, মানে একই পর্যায়, ধরো আমি লিখলাম একই পর্যায়, আর হলো ধরো একই গ্রুপ। এবং গ্রুপের ক্ষেত্রে কি হবে? গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে, গ্রুপের থেকে উপর থেকে নিচের দিকে। আর হলো পর্যায়ের ক্ষেত্রে কি হবে? আমরা লিখবো বাম থেকে কোথায়? ডান দিকে। এই যে পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে মৌলসমূহের ধর্মের একটা পরিবর্তন দেখা যায়, আকার আকৃতির একটা পরিবর্তন দেখা যায়। এটা হলো পর্যায়ভিত্তিক ধর্ম। তাহলে পর্যায়ভিত্তিক ধর্মের সংজ্ঞাটা আমরা কি বলবো? তুমি বলবা পর্যায় সারণীর একই পর্যায় অথবা একই গ্রুপের বাম থেকে ডানে অথবা উপর থেকে নিচে মৌলগুলোর যে ধর্মের একটা পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে পর্যায়ভিত্তিক ধর্ম বলে। এখন পর্যায়ভিত্তিক ধর্ম বলতে তুমি 100% শিওর দিয়ে লিখে রাখো বাবা, 100% শিওর। তোমার কোনগুলো আসবে? আসবে হলো আইনীকরণ শক্তি, আইনীকরণ শক্তি। তোমার আসবে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। তোমার আসবে ওই যে পরমাণু সমূহ, এদের সাথে একটা সম্পর্ক আছে পারমাণবিক আকারে, তার মানে বলতে পারি পারমাণবিক আকার, পারমাণবিক আকার। তুমি 100% শিওর থাকো এইগুলা থেকে তোমার প্রশ্ন আসবে, মানে আসবে। পর্যায়ভিত্তিক ধর্ম বলতে এইগুলা থেকে আসবে, বাইরে কখনো আসবে না। এই পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে আরো কিছু টপিক আছে, যেমন ধরো পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম। এগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি 100% শিওর আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক আকার, এই তিনটা টপিকে তোমার প্রশ্ন আসবে। এখন এই যে পর্যায়ভিত্তিক ধর্ম, এগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি তোমাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেমন এই যে আয়নীকরণ শক্তি, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাবে, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক আকার। আসলে পর্যায় সারণী অধ্যায়টা এতটা ইম্পর্টেন্ট যে এই অধ্যায়ে প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা করে একটা করে টিউটোরিয়াল তৈরি করা যাবে। আমি তোমাদের জন্য আলাদা আলাদা করে একটা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো। তবু নিচে আবার ভিডিও নিচে অবশ্যই লেখার চেষ্টা করবা তুমি কোন বিষয়ে টিউটোরিয়াল পেতে ইচ্ছুক, ঠিক আছে? এখন দেখো, তাহলে পর্যায়ভিত্তিক ধর্ম বলতে আমরা কি বলবো? মৌলসমূহের যে সকল ধর্ম একই পর্যায়ে বা একই গ্রুপ বরাবর আবর্তিত হয় বা পরিবর্তিত হয় তাকে পর্যায়ভিত্তিক ধর্ম বলে। আবার বলি, মৌলসমূহের যে সকল ধর্ম একই গ্রুপ অথবা একই পর্যায় বরাবর পরিবর্তিত হয় অথবা আবর্তিত হয় তাকে পর্যায়ভিত্তিক ধর্ম বলে। এখন পর্যায়ভিত্তিক ধর্মের মাঝে কি কি আছে? আমরা আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক আকার, ইলেকট্রন আসক্তি। ধরো আমি যদি এই জায়গায় লিখি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আরো আছে ধরো হলো ধাতব ধর্ম, আর একটা আছে ধরো অধাতব ধর্ম, অধাতব ধর্ম। এগুলো সবই আমাদের কি পর্যায়ভিত্তিক ধর্ম প্রদর্শন করে। একই পর্যায়ে বাম থেকে ডানে পরিবর্তন হবে আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে পরিবর্তন হয়ে থাকে। বুঝতে পারছো? এখন দেখো, আমরা যদি মৌলসমূহকে একটু বিশ্লেষণ করি, এই টপিকটার মাঝে যাই, মৌলসমূহের বিশ্লেষণ। অর্থাৎ পর্যায় সারণীতে যে পর্যন্ত 118টা মৌল আছে, এখন এই যে 118টা মৌল এটা আবিষ্কার করার জন্য বা তোমাদের বইয়ে লিপিবদ্ধ করার জন্য রসায়নের একটা সংস্থা আছে, যেমন সেটার নাম হলো ইউফ্যাক বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ধরতে পারো প্রত্যেক বছর রসায়নবিদদের নিয়ে এই জায়গায় একটা মিলন মেলার আয়োজন করা হয়। এই মিলন মেলার মাঝে এই রসায়নবিদদের কাছ থেকে প্রাপ্ত ডাটা থেকে অ্যানালাইসিস করে সেগুলাকে স্বীকৃতি প্রদান করা হয় এবং আমাদের পাঠ্যপুস্তকে আমাদের লিপিবদ্ধ করা হয়ে থাকে। এরকম এই রসায়নবিদদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা যে 118টা মৌল সম্পর্কে এ পর্যন্ত জানতে পারছি, সেই মৌলগুলা পর্যায় সারণীর কোথায়, কোন গ্রুপে, কোন পর্যায়ে অবস্থান করে, তার ধর্ম কিরূপ, তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মানে বাহ্যিক অর্থে এটুকু বলতে পারো মৌলটা পারস্পরিক যে বৈশিষ্ট্যটা সমগ্রটা জানার জন্য আমাদের পর্যায় সারণীতে যে গ্রুপ বা পর্যায়ে ভাগ করা হয়েছে, এদের মাঝে তুমি জানো 1 নং গ্রুপে যে মৌলগুলো আছে, 1 নং গ্রুপে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু, ক্ষার ধাতু।
এখন ক্ষার ধাতুগুলার ইলেকট্রোবিন্যাস কেমন হবে? NS1 হবে, অর্থাৎ সর্বভৌমিক শক্তি স্তরে এসে একটা ইলেকট্রন প্রবেশ করতে হবে। সেটা কি হতে পারে? যেমন ধরো তোমার আছে লিথিয়াম, তোমার আছে সোডিয়াম, তোমার পটাশিয়াম, তোমার রুবিডিয়াম, তোমার সিজিয়াম, আর হলো ধরো ফ্রান্সিয়াম। এই যে মৌলগুলো আছে এগুলো হলো পটাশিয়াম 1 নং গ্রুপের মৌল। এই 1 নং গ্রুপের মৌলগুলোকে একত্রে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। থেকে এটা পানির সাথে বিক্রিয়ার উপর থেকে ক্ষার উৎপন্ন করে। যেমন লিথিয়াম যদি পানির সাথে বিক্রিয়া অংশগ্রহণ করা, তাহলে এই জায়গায় আমাদের কি তৈরি হবে? লিথিয়াম হাইড্রোক্সাইড। আবার সোডিয়ামের সাথে যখন পানির বিক্রিয়া দিব আমাদের তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো একটা তীব্র ক্ষার। পটাশিয়ামের সাথে পানির বিক্রিয়া দিলে আমাদের তৈরি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। রুবিডিয়ামের সাথেও দিতে পারো, রুবিডিয়ামের সাথে এই জায়গায় যদি আমরা পানির বিক্রিয়া দিই H2O, তাহলে যদি আমরা পানির বিক্রিয়া দিই তাহলে আমরা কি হবে? এই জায়গায় রুবিডিয়াম হাইড্রোক্সাইড RbOH এটা তৈরি হবে। আবার ফ্রান্সিয়ামের সাথেও আবার সিজিয়ামের সাথে একই রকম হবে। এই যে এইগুলো যে লিখছো এগুলো একটা ক্ষার, তীব্র ক্ষার। এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং পর্যায় সারণী 1 নং গ্রুপে অবস্থান করে বিধায় এদেরকে একত্রে ক্ষার ধাতু বলা হয়। আবার এদের ইলেকট্রোবিন্যাস কাঠামোটা কি হবে? NS1, অর্থাৎ ইলেকট্রোবিন্যাসটা হবে NS1। সর্বস্থ শক্তি স্তর s অরবিটাল কত ইলেকট্রন থাকতে হবে? একটা ইলেকট্রন প্রবেশ করতে হবে। এখন তোমাকে যদি বলা হয় সোডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, তুমি বলবা অনেক ভাবে এটা আনসার করতে পারো। তুমি এটুকু বলতে পারো সোডিয়াম পর্যায় সারণী 1 নং গ্রুপের মৌল, অথবা বলতে পারো একটা সংজ্ঞা দিয়ে নিবা প্রথমে যে পর্যায় সারণী 1 নং গ্রুপে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এদেরকে এক হচ্ছে ক্ষার ধাতু বলা হয়ে থাকে। সোডিয়াম এর সর্বস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে এবং পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে বিধায় সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। এখন যদি আমরা মৃৎ ক্ষার ধাতুর মাঝে আসি, তাহলে মৃৎ বলতে মাটি, মৃৎ বলতে কি? মাটি। তাহলে নাম থেকে আমি বুঝতে পারতেছি যে মৌলগুলা মাটিতে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? মাটিতে। এবং এরা পর্যায় সারণীর 2 নং গ্রুপের মৌল। কয় নং গ্রুপের মৌল? 2 নং গ্রুপের মৌল। তাহলে এদের ইলেকট্রোবিন্যাস কি হবে? তুমি জানো s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রোবিন্যাসটা হবে NS2। NS2 যাদের ইলেকট্রোবিন্যাস তারা সবাই কি? আমাদের মৃৎ ক্ষার ধাতু। যেমন একটি মৌলের কথা আমরা বলতে পারি, যেমন ম্যাগনেসিয়াম, পারমাণবিক সংখ্যা 12, তার আমরা লিখতে পারি 1s আমাদের 2টা, তারপরে 2s আমাদের 2টা, 2p তে আমাদের 6টা, এই 3s আমাদের কয়টা? 2টা। এটা তার শেষ শক্তি স্তর। এই স্তর কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে এটা মৃৎ ক্ষার ধাতু। এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তবে এরা মাটিতে অবস্থান করে বিধায় এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়ে থাকে। অন্যভাবে তোমার প্রশ্ন আসলে ক্যালসিয়ামকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়? তুমি বলবা পর্যায় সারণীর 2 নং গ্রুপের মৌল। যেমন তুমি কি কি মৌলগুলো আছে, যেমন বেরিলিয়াম আছে, তোমার হলো বোরন আছে, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে এগুলা, যে বেরিলিয়াম, ধর হলো ম্যাগনেসিয়াম, এই যে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, এই যে বেরিয়াম, এই যে রেডিয়াম, এই মৌলগুলাকে একত্রে আমাদের কি বলে? মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এটা পর্যায় কয় নং গ্রুপে অবস্থান করে? 2 নং গ্রুপে অবস্থান করে। ইলেকট্রনের কাঠামো কি হবে? NS2 এটা হবে। এখন দেখো অবস্থান্তর মূলক পর্যায় সারণীতে তোমার যে একটা পর্যায় সারণী আছে, আমি জানি পর্যায় সারণীটা সাধারণত 1 থেকে 18 নং গ্রুপ পর্যন্ত কি থাকে? বিস্তৃত থাকে। এই 1 থেকে 18 নং গ্রুপগুলোর মাঝে আমাদের 3 থেকে 12 নং গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো সাধারণত অবস্থান্তর মৌল নামে কি পরিচিত। এখন অবস্থান্তর মৌলের ক্ষেত্রে তুমি কি বলতে পারো? বলতে পারো যে এরকম ভাবে যে 3 থেকে 12 নং গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো আছে, 12 নং গ্রুপ মৌলগুলো যেগুলো অবস্থান করে সেগুলো হলো অবস্থান্তর 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 মৌল। এখন অবস্থান্তর মৌল হওয়ার ক্ষেত্রে তোমাকে একটা শর্ত পালন করতে হবে। একটা না, 2টা শর্ত। কি রকম? মৌলগুলোকে অবশ্যই ডি ব্লকভুক্ত হতে হবে, অর্থাৎ এই যে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে কি করতে হবে? প্রবেশ করতে হবে। ডি ব্লকভুক্ত হতে হবে, এটা হলো ধরো 1 নং শর্ত। 2 নং শর্ত হলো ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকতে হবে। কারণ কি?
আমরা জানি অপূর্ণ বলতে কি বোঝায়, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, এটা তার পূর্ণ অবস্থা। তার মানে ডি অরবিটালে 1 থেকে 9 এর মাঝে ইলেকট্রন থাকতে হবে, অর্থাৎ 10টি থাকা যাবে না, আর ডি অরবিটাল ফাঁকা থাকা যাবে না। যদি এই দুইটা অবস্থায় থাকে তাহলে সেটা অবস্থান্তর মৌল না। কিন্তু ডি অরবিটাল যদি এইরকম ইলেকট্রন থেকে 1 থেকে 9, তার 1 থেকে 9 কি থাকতে হবে, ইলেকট্রন থাকতে হবে, থাকতে হবে। তাহলে সে কি হবে, অবস্থান্তর মৌল হবে। অর্থাৎ ডি অরবিটালটি এই যে পূর্ণ অথবা ডি অরবিটালটি ফাঁকা, এটা থাকা যাবে না, থাকা যাবে না। এই দুইটা শর্ত যদি পালন করে তাহলে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলে কিন্তু আমরা কি বলবো, যে সকল মৌল পর্যায় সারণীর 3 থেকে 12 নং গ্রুপ অবস্থান করে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল হওয়ার ক্ষেত্রে শর্ত কি, ডি ব্লকভুক্ত মৌল হতে হবে, ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকতে হবে। এখন অপূর্ণ বলতে আমি কি বোঝাচ্ছি বা কি বুঝতে পারতেছো, ডি অরবিটালে 10 ইলেকট্রন থাকা যাবে না, যেটা তার পূর্ণ অবস্থা। আবার ডি অরবিটাল ফাঁকা থাকা যাবে না, মানে শূন্য অবস্থা, মানে ডি অরবিটাল অস্তিত্ব হইলে এরকম থাকা যাবে না। যেমন ধরো তোমাকে আমি এমনি একটা ইলেকট্রন বিন্যাস করতে পারি, যেমন আমরা কি জানি আয়রন বাই এফে, এফ এর পারমিশনটা কত জানি আমরা 26। তাহলে আমরা লিখতে পারি কি, যে 1s আমাদের 2টা, 2s আমাদের 2টা, 2p তে আমাদের 6টা, 3s এ 2টা, 3p তে আমাদের 6টা, এটা কয়টা হয়ে গেছে, 18টা হয়েছে। এরপর আমাদের n প্লাস এর নির্দেশানুসারে 4s এর 2টা ইলেকট্রন দিতে হবে, 20টা হয়ে গেছে, ছিল 26টা। তার মানে এই যে দেখো 3d তে আমরা সবার পরে ইলেকট্রন দিলাম, কয়টা দিব, 6টা। এখন ডি অরবিটালটা অপূর্ণ অবস্থায় আছে, 9 মাত্র ইলেকট্রন আছে, তার মানে এটা কি অবস্থান্তর মৌল, এটাকে অবস্থান্তর মৌল। আবার একটা কথা মাথায় রাখবা, অবস্থান্তর মৌলগুলো সাধারণত রঙিন যৌগ গঠন করে। কি ধরনের যৌগ গঠন করে বাচ্চারা, রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে। এখন যদি তুমি মুদ্রা ধাতুর মাঝে আসো, তুমি মাথায় রাখবা পর্যায় সারণীর 11 নং গ্রুপে যে মৌলগুলো আছে, কয়টা মৌল আছে, 4টা মৌল আছে। 1 নং গ্রুপে 4টা মৌলের মাঝে ধরো কপার, সিলভার, গোল্ড, রন্টিজেনিয়াম। আমরা কি কি লিখতে পারি, যে কপার, আমরা লিখতে পারি কপার, ধরো লিখতে পারি সিলভার, ধরো গোল্ড মানে এ ইউ, মানে তারপর হলো রন্টজেনিয়া, এই যে রন্টজেনিয়াম, এই যে 4টি মৌল, এই 4টি মৌলকে একত্রে কি বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়। এখন মুদ্রা ধাতু কেন বলা হয়, মুদ্রা ধাতু এই কারণে বলা হয়, এদের মাঝে রন্টজেনিয়াম ছাড়া উপরে 3টা মৌলকে সাধারণত মুদ্রা ধাতু বলা হয়। যেহেতু এই গ্রুপ অবস্থান করে এই কারণে এই নাম দেওয়া হয়েছে মুদ্রা ধাতু। এই কারণে বলা হয় প্রাচীন কালে এদেরকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হতো, মানে লাভজনক ভাবে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ধাতুগুলো সাধারণত কি করা হতো, ব্যবহার করা হতো। এই যে এই গ্রুপে যে রন্টজেনিয়াম আছে, রন্টজেনিয়াম ছাড়া বাকি 3টা মৌল আছে এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। এদেরকে লাভজনক ভাবে প্রাচীন কালে আমরা বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্যের কারণে ব্যবহার করে থাকতাম, এই কারণে এদেরকে কি বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়। তোমাকে যদি বলা হয় এই সিলভারকে কেন মুদ্রা ধাতু বলা হয়, কপারকে কেন মুদ্রা ধাতু বলা হয়, গোল্ডকে কেন মুদ্রা ধাতু বলা হয়, তুমি বলবা সিলভার অথবা কপার অথবা গোল্ড এগুলো পর্যায় সারণীর 11 নং গ্রুপের মৌল, যা মুদ্রা ধাতু নামে পরিচিত। প্রাচীন কালে এদেরকে ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের কাজে ব্যবহার করা হতো বিধায় এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে কোন কথাটা মাথায় রাখতে হবে, ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের কাজে ব্যবহার করা হতো বিধায় এদেরকে মুদ্রা ধাতু বলা হয়ে থাকে। এখন দেখো, তারপরে যদি তুমি আসো হ্যালোজেন, হ্যালোজেন বলতে তোমাকে বোঝাচ্ছে পর্যায় সারণীর 17 নং গ্রুপের কিছু মৌল আছে। যেমন আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে মৌলগুলা, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলাকে একত্রে হ্যালোজেন বলা হয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, অথবা তুমি ধরো আমি লিখলাম যে ফ্লোরিন, এই যে ধরো ক্লোরিন, এই যে ব্রোমিন, আয়োডিন, এই যে অ্যাস্টাটিন, এস, এই যে এগুলাকে সাধারণত কি আকারে ব্যবহার করতাম। তারপরে আরেকটা আছে ধরো টেনোসিন, টিএস, আরেকটা আছে টিএস। এই যে মৌলগুলা, এই মৌলগুলাকে আমাদের হ্যালোজেন বলা হয়। কি বলা হয়, হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন কেন বলা হয়, হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ উৎপাদনকারী। হ্যালোজেন শব্দের অর্থ কি, লবণ উৎপাদন, লবণ উৎপাদনকারী। এরা সাধারণত সমুদ্রে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায় বা সমুদ্রে থাকে, পাওয়া
যায়, এদেরকে সমুদ্রে পাওয়া যায়। এই মৌলগুলা সাধারণত এদেরকে এক্স দ্বারা প্রকাশ করে, দাতব হ্যালাইডের সাথে যৌগ বিক্রিয়া করে আমাদের লবণ উৎপন্ন করে। এই মৌলগুলাকে এক্স দ্বারা প্রকাশ করে। এক্স মানে হলো এগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসপারটিন ও টেনোসিন। যেমন এগুলা সাধারণত ধাতুর সাথে বিক্রিয়া করে আমাদের দাতব হ্যালাইড বা লবণ উৎপন্ন করে। যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে আমরা জানি খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এই যে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করে, MgCl2 তৈরি করে। এই যে বিক্রিয়া করে লবণ তৈরি করতেছে, এই কারণে এদেরকে হ্যালোজেন মৌল বলা হয়। এগুলা সামুদ্রিক লবণ উৎপাদনকারী বলা হয়। এদের মূল উৎস কি? সামুদ্রিক লবণ। এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই মৌলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে সবসময় কি উৎপন্ন করে? লবণ উৎপন্ন করে। যেমন তুমি অন্যটা ধরতে পারো, এই ফ্লোরিনের সাথে সোডিয়াম বিক্রিয়া করে আমাদের সোডিয়াম ফ্লোরাইড তৈরি করে। আমাদের ক্লোরিনের সাথে ধরো সোডিয়াম, এই যে সোডিয়াম বিক্রিয়া করে আমাদের সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। আবার ব্রোমিনের সাথে সোডিয়াম বিক্রিয়া করে আমাদের সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। আয়োডিনের সাথে সোডিয়াম বিক্রিয়া করে আমাদের সোডিয়াম আয়োডাইড তৈরি করে। এটার সাথেও এগুলোর সাথেও বিক্রিয়া হয়। এখন এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ধাতুযুক্ত হয়ে একটা করে যৌগ গঠন করতেছে, এগুলো হলো এক একটা কি লবণ। এই কারণে এদেরকে কি বলা হয়? সাধারণত হ্যালোজেন বলা হয় থাকে। এরা নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে নতুন একটা যৌগ তৈরি করে থাকে। বুঝতে পারছো? লিখছ? যদি লিখে থাকা আমি একটু পরিষ্কার করে দিই। আচ্ছা, দেখো এরপরে যদি আমরা পর্যায় সারণীর 18 নং গ্রুপের মৌল অথবা 0 গ্রুপের মৌল, এদেরকে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস, অভিজাত গ্যাস বলা হয়ে থাকে। এই যে নিষ্ক্রিয় গ্যাসের কথাগুলো বলছি, এগুলো হলো পর্যায় সারণীর 18 নং গ্রুপে অবস্থান করে। কত নং গ্রুপে? 18 নং গ্রুপে। কি কি হতে পারে? হিলিয়াম, ধরো হতে পারে নিয়ন, হতে পারে আর্গন, হতে পারে আমাদের ক্রিপ্টন, হতে পারে আমাদের জ্যানন, হতে পারে আমাদের রেডন, হতে পারে আমাদের ওগানেস। এই যে মৌলগুলো, এই মৌলগুলোকে একত্রে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। এদের মাঝে প্রত্যেকটা মৌলের যখন তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখবা এইরকম আছে। কিরকম? NH2 NP6। আবার এটার ক্ষেত্রেও NH2 NP6, এটার ক্ষেত্রেও NH2 NP6, এটার ক্ষেত্রেও NH2 NP6, এটাও NH2 NP6, NH2 NP6। শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে আমাদের শুধু NH2, অর্থাৎ হিলিয়াম 2 এর নিয়ম অনুসরণ করে। যেহেতু s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, দেখো এই জায়গায় 2টা আছে, যাকে 2 এর নিয়ম বলা হয়ে থাকে। হিলিয়াম একমাত্র 2 এর নিয়ম অনুসরণ করে। বাকি যে মৌলগুলো আছে তাদের প্রত্যেকের ইলেকট্রন লক্ষ্য করলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে শেষ শক্তি স্তর অষ্টক দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ শেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন আগে থেকে অর্জিত আছে। যেহেতু এই যে শেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন আগে থেকে অর্জিত থাকে, এই কারণে এরা অপর কোনো মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করে না, ইলেকট্রন দান করে না, আবার ইলেকট্রন বর্জন করে না, আর ইলেকট্রন গ্রহণ, ত্যাগ, শেয়ার কোনো কিছুই করে না। এই কারণে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। এই যে নিষ্ক্রিয় গ্যাস বাইরের শক্তি স্তরে অষ্টক দ্বারা পূর্ণ থাকে বিধায় এরা অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ, শেয়ার বা বিনিময় কোনো কিছুই করে না। এই কারণে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলা হয়ে থাকে। এখন তোমাকে প্রশ্ন আসতে পারে যে ধরো আর্গনকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে, নিয়নকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে? হ্যাঁ, তোমাদের একটা কথা বলা রাখা ভালো, যখন তুমি এসএসসি থেকে ইন্টারমিডিয়েটে চলে যাবা বা ইউনিভার্সিটি লাইফে চলে যাবা, তখন দেখবা নিষ্ক্রিয় গ্যাসগুলো এক ধরনের যৌগ গঠন করে, যাদেরকে বলে ক্যাথোরেট যৌগ। ক্যাথোরেট নিষ্ক্রিয় গ্যাসগুলো এই যে আমি বলতেছি যৌগ গঠন করে না কিন্তু কোনো সময় এরা এক ধরনের একটা যৌগ গঠন করে, যাদেরকে ক্যাথোরেট যৌগ বলা হয় থাকে। তাছাড়া এরা যৌগ গঠন করে না। তোমার এসএসসি লেভেলে প্রশ্ন আসতে পারে কি যে আর্গনকে, নিয়নকে, ক্রিপ্টনকে এদেরকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? যদি স্পেসিফিক ভাবে বলে দেয় ধরো আর্গন অথবা নিয়ন, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা পর্যায় সারণীর 18 গ্রুপের মৌল যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। নিয়নের ইলেকট্রোবিন্যাস দিবা, তারপরে ইলেকট্রোবিন্যাস দেওয়ার পর বলবা ইলেকট্রোবিন্যাস দেখা যায় নিয়নের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন যুক্ত আছে, অর্থাৎ অষ্টক দ্বারা পূর্ণ আছে। যেহেতু অষ্টক পূর্ণ, তাই অপর কোনো মৌলের সাথে ইলেকট্রন গ্রহণ,
ত্যাগ বা শেয়ার কোনো কিছু করে না বিধায় নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। নিয়নকে কি বলা হয়ে থাকে? নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। এরা রাসায়নিক বিক্রিয়ার প্রতি নিষ্ক্রিয়, এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। এই মৌলগুলো কখনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। এরা মনে করো ওই যে অ্যালকেনের মতো আসক্তিহীন অবস্থায় থাকে, মানে অপর কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার কোনো প্রবণতা দেখায় না। এই কারণে এদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হলো আমাদের পর্যায় সারণী অধ্যায়ের বেসিক কনসেপ্ট। আমি যেগুলো মেইন টপিক যেমন ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয়, এটা আসবে 100% তুমি শিওর থাকো। এটা আসবে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়, তোমার এসএসসি পরীক্ষা আসবে মানে আসবে। তারপরে পর্যায়ভিত্তিক ধর্ম 100% শিওর থাকো, তোমার আসবে মানে আসবে। এখন এদের মাঝে এই যে এইগুলা যেগুলো আছে এগুলো অনুধাবনের জন্য, মানে খ নাম্বারের জন্য তুমি 100% শিওর থাকো, এগুলা খর জন্য কি আসবে। এই যে এইগুলা মৌলসমূহের ক্ষেত্রে এইগুলো আমাদের খ নাম্বারের জন্য 100% শিওর। আর এই পর্যায় সূত্রের মাঝে এই ত্রয়ী সূত্রটাও তুমি 100% শিওর দিয়ে ধরে রাখো, এটা তোমার পরীক্ষায় আসছে বা আসবে। ত্রয়ী সূত্রটাই বেশি আসে, ঠিক আছে। তাহলে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি বা তোমার বুঝতে কোনো সমস্যা হয় আমাকে ভিডিওর নিচে অবশ্যই লিখবা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবা, টাইমলাইনে রেখে দেবা যাতে পরবর্তীতে তুমি বারবার দেখতে পারো। আর আজকে এই পর্যন্ত, এই জায়গা থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।